ঢাকা শহর ১৯৯০-এর দশক। কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, শেরেবাংলা নগর এই অঞ্চলগুলোতে একের পর এক ঘটে যাওয়া হত্যাকাণ্ডে বারবার উঠে আসে একটি নাম, এক রহস্যময় চরিত্র যাকে সহজে দেখা যেত না। ছদ্মবেশে ঘুরে বেড়ানো এবং সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরা এই সন্ত্রাসীর নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। আসলামের অপরাধ জীবনের সূচনা ১৯৮৬-৮৭ সালের দিকে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার বাসিন্দা আসলাম তার পরিবারের সঙ্গে ঢাকার ইন্দিরা রোডে থাকতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাশ করার পর তিনি ধীরে ধীরে রাজাবাজার, ইন্দিরা রোড এবং আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার করতে শুরু করেন। ১৮৮৭ সালে নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে খুনের ঘটনায় আসলাম প্রথমবারের মতো সবার নজরে আসেন। এই ঘটনার পর তার নাম ঢাকার অপরাধ জগতের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ১৯৯০ সালের পর আসলাম ও জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। রানা গ্রুপের অন্যতম সদস্য ছিল পিচ্চি হান্নান। এ সময় নিয়মিতই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটতে থাকে। ১৯৯৬ সালে আসলাম হান্নানকে নিজের দলে টেনে নেয় এবং একই বছর হান্নানের হাত দিয়েই সুপারস্টার হোটেলের সামনে রানাকে খুন করায়। এই হত্যাকাণ্ডের পর পুরো কারওয়ান বাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকার নিয়ন্ত্রণ চলে আসে সুইডেন আসলামের হাতে। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা গালিবকে হত্যার পর আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ২৬ মে সুইডেন আসলামের গ্রেপ্তার নিশ্চিত করে। তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারের পর আসলাম জেল থেকেই তার অপরাধ কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তার ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে তেজগাঁও শিল্পাঞ্চল ও কারওয়ান বাজারের মতো এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ কার্যক্রম পরিচালিত করত। আসলাম যে কেবলই শীর্ষ সন্ত্রাসী ছিলেন তা নয়, তিনি সুনিপুণভাবে অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করতেন। এমনকি কারাগার থেকে মোবাইল ফোন দিয়ে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তার নামে ২২টি মামলা হয়, যার মধ্যে ৯টি ছিল খুনের মামলা। আসলামকে গ্রেপ্তার পর তার সহযোগী পিচ্চি হান্নান আস্তে আস্তে নিজের শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। আসলামের নাম বাদ দিয়ে হান্নান নিজের নামে পরিচালনা করতে থাকে, শুরু করে পুরো কার্যক্রম। আসলামের ক্ষমতা কমতে থাকে এবং তিনি ভয়ে কারাগার থেকে জামিন নেওয়ার চেষ্টাও করেননি, কারণ তিনি জানতেন জামিনে মুক্তি পেলেই হয়তো তাকে ক্রসফায়ারের মুখোমুখি হতে হবে। আসলামের নামের আগে সুইডেন যোগ হওয়ার কারণও বেশ আলোচিত। তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেন প্রবাসী। সেই সূত্রেই আসলাম কিছুদিন সুইডেনে ছিলেন এবং এই নাম তার সঙ্গে জুড়ে যায়। অবশেষে ২৭ বছর কারাগারে কাটানোর পর ৬২ বছর বয়সে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন সুইডেন আসলাম। তবে এই দীর্ঘ কারাজীবনের পর অপরাধ জগতে এই চরিত্র আজ আর আগের মতো প্রভাবশালী নয়। একসময় শীর্ষ সন্ত্রাসী যার নাম শুনে কেঁপে উঠল ঢাকা শহর, এখন হয়তো এক নতুন অধ্যায়ের মুখোমুখি। ২৬ মে ১৯৯৭ সালের গ্রেপ্তারের মধ্য দিয়ে তার অপরাধ জগতে সমাপ্তি হলেও সুইডেন আসলামের গল্প আজও ঢাকার অপরাধ ইতিহাসের একটি ভয়ঙ্কর অধ্যায় হিসাবে স্মরণীয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।